হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তুমি কীভাবে খুব সহজেই সমাস নির্ণয় করতে পারবে। যেহেতু পরীক্ষা হলে কিন্তু তোমাদের সমস্ত পদ দেওয়া থাকে, সেই সমস্ত পদ থেকে তোমার সমাস নির্ণয় করতে হয়। আমি কিছু নিয়ম দেখাবো যে এই নিয়ম ফলো করলে তুমি খুব সহজেই এই সমাসগুলো নির্ণয় করতে পারবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভিডিও দেখলে অবশ্যই তুমি কিছু না কিছু অবশ্যই শিখবে। প্রথমে যদি আমি তোমাদের বলি যে সমাস কয় প্রকার, এখন হয়তো অনেকেই ভুল করবে, বলে ফেলবে যে সমাস 6 প্রকার, বাট ভাইয়া সমাস হচ্ছে কি 4 প্রকার। বর্তমানে পরিবর্তিত বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাস হচ্ছে আমাদের কি 4 প্রকার। একটা হচ্ছে আমাদের কি দ্বন্দ্ব সমাস, 2 নম্বর হচ্ছে কর্মধারয় সমাস, 3 নম্বর হচ্ছে কি তৎপুরুষ সমাস, 4 নম্বর হচ্ছে কি বহুব্রী সমাস। তো অনেকে হয়তো বলতে পারে এখন যে ভাইয়া অব্যয়ভাব সমাস বা দ্বিগু সমাস কোথায় গেল। আসলে দ্বিগু সমাস বর্তমানে আমাদের কি কর্মধারায় দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত। তো সমাজ চিনতে চাইলে আমাদের কিছু বিষয় জানতে হবে। এর আগে একটা উদাহরণ দেখে নিই। দেখো, বিলেত হইতে ফিরত, এই যে বিলেত ফিরত, এটা হচ্ছে আমাদের কি সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। এই পদটাই তোমাদের পরীক্ষা হলে দেওয়া থাকবে। এই জায়গা থেকে তোমার বুঝতে হবে এটা কোন সমাস। তারপরে হচ্ছে কি এই যে বিলেত হইতে ফিরত সম্পূর্ণ অংশকে আমরা কি বলে থাকি, ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবং প্রত্যেকটা যে পদ, এই প্রত্যেকটাকে পদকে আমরা কি বলি, সমসমান পদ। যেমন বিলেত হইতে ফিরত। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা খেয়াল রাখতে হবে। দেখো, এই যে সমস্ত পদ, এই সমস্ত পদের পূর্ব অংশ এবং পরের অংশ, দেখো এটা হচ্ছে আগের অংশ, যেহেতু এটাকে আমরা পূর্বের অংশ পদ বলবো, পূর্ব পদ। আর পরের অংশকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা কি পরপদ। এইটুকু জানলেই হয়ে যাবে। এখন পূর্বপদ পরপদ কেন ইম্পর্টেন্ট, কারণ পূর্বপদ এবং পরপদ দেখে আমরা খুব সহজেই বুঝতে পারবো এটা কোন সমাস। এই যে দ্বন্দ্ব সমাস হচ্ছে কি আমাদের কি উভয় পদ প্রাধান্য পাবে। দ্বন্দ্ব যেহেতু দুইটা পদই আমাদের কি সমানভাবে প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, এই দুইটা সমাসে আমাদের কি পরপদ বেশি প্রাধান্য পাবে। এবং বহুব্রী সমাসে হচ্ছে কি অন্যান্য পদ প্রাধান্য পাবে। মানে কি এই যে দুইটা পদ থাকবে সেটা প্রাধান্য পাবে না। এখন হয়তো ভাইয়া বলতে পারো যে প্রাধান্য বিষয়টা কি। আসো প্রাধান্য বিষয়টা দেখি। এই যে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি বড় বোন। এখানে বড়, এই যে বড় বোন, এই বড়র পরিবর্তে আমি যদি ইউজ করি ছোট বোন, মাঝারি বোন, যাই বলি, সে বোনই থেকে যাচ্ছে। এখন যদি আমি বলি বড় ভাই, ছোট ভাই, মাঝারি ভাই, সে ভাইয়ের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাইলে কি আমাদের যে পরপদ বোন বা ভাই, সেটা হচ্ছে কি বেশি প্রাধান্য পাচ্ছে। এটা মানে কি আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে কি পরপদ প্রাধান্য পেয়েছে। এরপর যদি দেখো ভাই বোন একসাথে যদি বলি, এবার ভাই আর বোন, কোনোটাকে বাদ দিতে পারবা, কোনোটাকে বাদ দিতে পারবা না। এর মানে কি দুইটাও মানে অর্থই বেশি প্রাধান্য পাচ্ছে। পূর্বপদ পরপদ দুইটাই কি প্রাধান্য পাচ্ছে। এখন এরপরে দেখো উপজেলা। এখন যদি বলি উপজেলা, দেখো আমার জেলা ঢাকা, আমার জেলা হচ্ছে ঢাকা, এবং উপজেলা হচ্ছে আমার কি ধামরাই। এখন দেখো জেলা কিন্তু আমার ঢাকা, কিন্তু যখন আমরা উপশব্দটা ইউজ করছি, আমাদের কি এখন উপজেলা কোনটা, উপজেলা কি ঢাকা? আমার উপজেলা কিন্তু হয়ে গেছে আমাদের ধামরাই। এই যে পূর্বপদ, এই পূর্বপদের জন্য এখন কি সম্পূর্ণ অর্থটাই কি আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে কি গায়ে হলুদ। গায়ে হলুদ দিয়ে কি আমরা কি বুঝি, গায়ে হলুদ কি গায়ে হলুদ দেওয়া? আসলে কিন্তু এটা না। গায়ে হলুদ হচ্ছে কি এক ধরনের প্রোগ্রাম, হচ্ছে কি বিয়েতে কি করা হয়, একটা অনুষ্ঠান করা হয় গায়ে হলুদ, সেই প্রোগ্রামের নামই হচ্ছে গায়ে হলুদ। দেখে এখানে গায়ে হলুদ দেওয়ার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? নাই। পূর্বপদ পরপদ কোনোটা প্রাধান্য পাইছে, কোনোটাই প্রাধান্য পায় নাই, নতুন একটা অর্থ দিছে। এটা হচ্ছে কি অন্য পদ প্রাধান্য পাওয়া। এরপর হচ্ছে কি ব্যাস বাক্য বা সমাস বাক্য। যদি ব্যাস বাক্য বা সমাস বাক্য দেওয়া থাকে, তাহলে কি আমাদের সোনায় সোহাগা, আমরা দেখলেই বুঝতে পারবো। যদি দ্বন্দ্ব সমাস, যে হচ্ছে কি সমাসের ব্যাস বাক্যে এবং উ আর থাকবে, চোখ বন্ধ করে আমরা কি দেখাই দেবো, সেটা দ্বন্দ্ব সমাস। যদিও পরীক্ষা হলে এগুলো থাকবে না, এগুলো হচ্ছে 9, 10 বা ছোট ক্লাসে ছিল আমাদের। তারপর হচ্ছে কর্মধারয় সমাস। যদি কোনো সমাসের ব্যাস বাক্যে কি থাকে, যিনি তিনি সমাহার সমষ্টি, তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের কি কর্মধারয় সমাস হবে। দেখো নীল যে পদ্ম, যে দেখে আমরা বুঝে যাবো সেটা কি, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। যিনি তিনি দেখলে আমরা কর্মধারয় সমাস, সমাহার দেখলে আমাদের কি কর্মধারয় সমাস। এখন হয়তো অনেকে বলতে পারো ভাই এটা তো দ্বিগু সমাস ছিল, কিন্তু বর্তমানে হচ্ছে কি এটা কি দ্বিগু কর্মধারয় সমাস। তারপর দেখো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কি হবে, বিভক্তি লোপ পাবে। দেখো দ্বারা দেয়া কর্তৃক বিভক্তি লোপ পাইছে, তাইলে কি হয়ে গেছে, এটা কি আমাদের কি তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে কি দেখো বহুব্রী সমাস, যদি যার থাকে সেটা কি হয়ে যাবে বহুব্রী সমাস। বেশ বাক্য দেখলে আমরা বুঝতে পারতেছি, বাট এগুলো পরীক্ষায় আসবে না। তো আমরা কি করবো, দেখো আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। দেখো অলোক সমাস। অলোক সমাস কোনগুলা, যদি ব্যাস বাক্যে সমসমান পদে বিভক্তি লোপ না পেয়ে থাকে, অর্থাৎ বিভক্তি কি আমাদের বিলুপ্ত হবে না, সেই বিভক্তি কোন জায়গায় থেকে যাবে, আমাদের সমস্ত পদে থেকে যাবে, তাইলে আমরা তাকে কি বলবো, অলোক সমাস। এখন অলোক সেটা কি, অলোকের মধ্যে কিন্তু তফাৎ আছে। দেখো তফাৎ বলতে কি হচ্ছে কি, দেখো অলোকের কয়েকটা প্রকার আছে। একটা হচ্ছে কি অলোক দ্বন্দ্ব সমাস আছে, যেহেতু বিভক্তি লোপ পাইতেছে না আমাদের কি সমস্ত পদে, তাইলে কি হবে, এটা কি অলোক সমাস। এখন অলোক কি হবে, অলোক কি দ্বন্দ্ব হবে, অলোক কি তৎপুরুষ হবে, নাকি অলোক হচ্ছে কি বহুব্রী হবে, আমরা কিভাবে চিনবো? যদি সমস্ত পদের পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি থাকে, তাহলে আমরা তাকে কি বলবো, অলোক দ্বন্দ্ব সমাস। দেখো দেশে বিদেশে কত বিভক্তি, সপ্তমী বিভক্তি, একই বিভক্তি, তাহলে আমরা কি বলবো, দ্বন্দ্ব সমাস। প্রথমে আমরা বুঝে যাব যে দেখো এটা হচ্ছে বিভক্তি আছে মানেই অলোক সমাস। অলোকের মধ্যে প্রকার কয়টা, তিনটার মধ্যে কোনটা পড়বে দেখলে বুঝতে পারবো। তারপরে দেখো তেলে ভাজা, এই যে পূর্বপদে কি আমাদের বিভক্তি আছে, পরপদে কোনো বিভক্তি নাই। হাতে কাটা, এই বিভক্তি সপ্তমী বিভক্তি, পরপদে কোনো বিভক্তি নাই। পূর্বপদে বিভক্তি যদি থাকে, চোখ বন্ধ করে আমরা কি দাগাই দেবো, সেটা হচ্ছে কি অলোক
তৎপুরুষ। তারপরে দেখো মাথায় পাগড়ি, তাহলে হয়তো বলতে পারো পরপদে হচ্ছে আমাদের কি থাকবে, বিভক্তি থাকবে, কিন্তু না, দেখো এটার মধ্যে হচ্ছে কি পূর্বপদে বিভক্তি থাকবে, মাথায় পাগড়ি। এখন মাথায় পাগড়ি এই ষষ্ঠী বিভক্তি, কিন্তু দেখো এই বিষয়টা একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে মাথায় পাগড়ি। মাথায় পাগড়ি কিন্তু নতুন অর্থ দিয়ে থাকে। এখানে মাথায় পাগড়ি কারা দেয় আসলে, দেখো যারা হচ্ছে বিয়ে করে বর, সে মাথায় পাগড়ি দেয়, বা হচ্ছে কি আমাদের কাকে বোঝানো হয়েছে, বা হচ্ছে কি মৌলবী ব্যক্তি তাদের বোঝানো হয়েছে। এখানে কি নতুন অর্থ প্রাধান্য পাবে। জাস্ট পূর্বপদে কিন্তু আমাদের কি থাকবে, বিভক্তি থাকবে, কিন্তু নতুন অর্থ প্রাধান্য পাবে। নতুন অর্থ প্রাধান্য পাইলে আমরা কি বহুব্রী, অলক বহুব্রী বলবো। আর যদি নতুন অর্থ প্রাধান্য না পায়, পূর্বপদে থাকে আমাদের কি বিভক্তি, তাহলে আমরা সহজে বলে দিব অলক তৎপুরুষ। বাকিটা আমরা বুঝতেই পারছি আশা করি। এরপরে সবার আরেকটা বিষয় নিয়ে কনফিউশন থাকে, সেটা হচ্ছে কি নৈ সমাস। আর নৈ সমাস কীভাবে চিনবা, দেখলে তুমি চিনতে পারবা। দেখো যদি কোনো সমস্ত পদের পূর্বপদে কি থাকে, পূর্বপদে না বোধক শব্দ থাকে। না বোধক শব্দ বলতে কি, এই দেখো অনা, বেবি নাই, নেই নয়, ননানি, এই কয়েকটা শব্দ যদি থাকে আমরা বুঝে যাবো সেটা হচ্ছে কি নৈ সমাস। এখন সবার কনফিউশন হচ্ছে কি নৈ সমাসের মধ্যে তো ভাগ আছে না, এটা হচ্ছে নৈ তৎপুরুষ, এটা হচ্ছে কি নৈ বহুব্রী। এখন কোনটা কোন সময় হবে, নৈ তৎপুরুষ কোন টাইমে হবে, নৈ বহুব্রী কোন টাইমে হবে। দেখো যদি এই দেখো এক্ষেত্রে যদি এই যে আমাদের যে গুণ, যে অবিশ্বাস, এখানে দেখো বিশ্বাস নেই তার, যদি বিশ্বাস না থাকে এই যে গুণ, সেই গুণটাই যদি না থাকে তাহলে আমরা কি বলবো, তাকে গুণটাকে অস্বীকার করে, তাহলে হচ্ছে কি নৈ তৎপুরুষ সমাস। কিন্তু যদি এই যে যার মধ্যে এই গুণটাই নাই, যেমন দেখো যদি হয়তো অনেকে বুঝতে পারতেছ না, দেখো বিশ্বাস, এখন এখানে অবিশ্বাস মানে কি, বিশ্বাসের অভাব, বিশ্বাসটাই নাই। কিন্তু অবুঝ, সেটা কি বুঝার অভাব না বুঝার যে গুণ, সেই গুণটাই তার মধ্যে নাই। অবুঝ মানে কি, সে বুঝেই না, বুঝার যে গুণ তার মধ্যেই নাই, সেটা অবুঝ। সেটা হচ্ছে কি এখানে অবিশ্বাস মানে কি বিশ্বাসেই অস্বীকার করতেছে। মানে এইভাবে সহজে মনে রাখতে পারো। দেখো নিচে যদি গুণটাই যদি না থাকে তাহলে তাকে আমরা কি বলবো, তাকে বলবো নৈ তৎপুরুষ। আর হচ্ছে কি যদি যে গুণ নেই, যে গুণটা থাকবে সেই গুণটাই তার মধ্যে থাকবে না। এরপরে উদাহরণ দিলে বুঝতে পারবা। আর একটা বিষয় হচ্ছে কি নতুন অর্থ প্রাধান্য পাবে, এর মানে কি নতুন একটা অর্থ দিবে। নতুন অর্থ কিভাবে দিবে আশা করি ক্লিয়ার করবে এখনই। দেখো নৈ তৎপুরুষ, এখানে অজানা, এখানে কি এই যে অজানা মানে কি জানা নাই, তোমার জানার অভাব, অজানা এই যে জানার গুণটাই নাই। অলৌকিক মানে কি দেখার গুণটাই নাই। অবিশ্বাস, এই যে বিশ্বাসটাই নাই তোমার। অমিল মানে কি মিল, যে বিষয়টা সেটা মিলই নাই তোমার। কিন্তু তুমি দেখো নৈ বহুবীর ক্ষেত্রে কি জ্ঞানের অভাব, এখানে কি জ্ঞান নেই যার তাই বিষয়, তা কিন্তু না। জ্ঞানের অভাব হলে তাকে অজ্ঞান বলবো, তা কিন্তু না। অজ্ঞান বললে কি হবে, দেখো ভাইয়া অজ্ঞান মানে কি যার কোনো জ্ঞান নাই। অজ্ঞান মানে কি তার জ্ঞানের গুণ না, তার সে কি অজ্ঞান। তারপর দেখো বেতার, বুঝতে পারবা, দেখো তারের যে বৈশিষ্ট্য, তারের কিন্তু গুণ নাই, এটা বেতার মানে কি নতুন কিছু, রেডিও নতুন কিছু। দেখো এই যে আদবের যে গুণ, সেই গুণটা কিন্তু তার মধ্যে নাই, তাকে বলতেছে কি বেদব, যে গুণটা সেই গুণটার মধ্যে থাকবে না। বেকার, দেখো বেকার মানে কি মালিক। এখন তোমার যদি মালিক না থাকে তাকে কি বেকার বলবো না। বেকার বলতে কি যার চাকরি নাই, কোনো কিছু নাই, তাকে আমরা কি বলতেছি, বেকার বলতেছি। বুঝতে পারছো বিষয়টা? দেখো এটা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি বুঝতে পারবো বিষয়টা। মেনলি হচ্ছে কি নতুন অর্থ প্রাধান্য পাবে, এখানে নতুন অর্থ দিচ্ছে। অজ্ঞান মানে কি জ্ঞানের অভাব বোঝায় নাই। বেতার মানে কি তারের অভাব বোঝায় নাই। বেয়াদব মানে কি আদবের অভাব বোঝায় নাই। বেকার মানে কি মালিকের অভাব না, সে হচ্ছে কোনো কিছু নাই তার, সে তাকে বলতেছি বেকার। দ্বন্দ্ব সমাস, দেখো সংজ্ঞা দেখে আমরা বুঝতে পারবো যে সমাসে সমস্ত পদে কি একই পদ থাকবে, একই বিভক্তি থাকবে এবং উভয় পদের প্রাধান্য পাবে, তাকে আমরা কি বলবো, দ্বন্দ্ব সমাস। তিনটা ক্রাইটেরিয়া যদি পূরণ হয় আমাদের আর কিছু দেখতে হবে না। আর যদি আমাদের কি ব্যাস বাক্য দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি কি থাকবে, উ এবং আর থাকলে আমরা বুঝে যাব, সেটা আমাদের কিন্তু আসবে না। আর একটা বিষয় হচ্ছে কি অপেক্ষাকৃত সম্মানিত এবং স্ত্রীবাচক শব্দ, সেটা হচ্ছে কি সবসময় সামনে বসবে। দেখো মা এবং বাবা দুইটা কি একই পদ না, একই পদ। বিভক্তি কি মা বাবা, শূন্য বিভক্তি, দুইটার মধ্যে কি একই বিভক্তি আছে। দুই পদের কি প্রাধান্য পাচ্ছে, মা এবং বাবা, হ্যাঁ দুইটার প্রাধান্য পাচ্ছে, কোনটা বাদ দিতে পারতেছি না, মারা বাদ দিতে পারতেছি না, বাবাকে বাদ দিতে পারতেছি না, দুইটা কি সমানভাবে আমাদের কি প্রাধান্য পাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের কি বলছিলাম স্ত্রীবাচক এবং সম্মানিত, সেটা হচ্ছে কি সামনে বসবে, হ্যাঁ বসছে মা, তাহলে এটা আমাদের কি সমাস হবে ভাই, দ্বন্দ্ব সমাস। আমি তুমি, এক্ষেত্রে সেম জিনিস, আমরা এগুলো দেখবো না, এদিকে আমরা এদিকে তাকাবো, জাস্ট আমাদের কি সমস্ত পদ দেখবো। আমি তুমি সবার আগে আমরা কি দুইটা পদেই প্রাধান্য পেয়ে গেছি, আমরা তখনই বুঝতে পারতেছি দুইটা পদ মানে কি প্রাধান্য পেয়ে গেছে। আমি তুমি কোনটারে বাদ দিতে পারতেছি না, দুইটা কি হচ্ছে আমাদের কি একই পদ, অবশ্যই একই পদ দুইটা। বিভক্তি আমি তুমি দুইটা কি একই বিভক্তি। তারপর দেখো যাওয়া আসা সেম, কোনটাকে বাদ দিতে পারতেছি, পূর্বপদ পরপদ দুইটাই সমানভাবে ইম্পর্টেন্ট, দুইটাই কি আমাদের প্রাধান্য পাইছে, দুইটাই হচ্ছে কি একই বিভক্তি, যাওয়া আসা একই বিভক্তি। তারপর দেখো পদ একই পদ, সেটা হচ্ছে কি দুইটা কি ক্রিয়াপদ, দুইটা হচ্ছে আমাদের কি ক্রিয়া, তাহলে কি একই পদ না তিনটাই।
শেষ। চোখ বন্ধ করে আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে অনেক ভাগ আছে, তুমি দেখতে পারো বিরোধ অর্থে কি, সমার্থক অর্থে কি, বিপরীত অর্থে কি, এগুলো তুমি দেখতে পারো। এগুলো হচ্ছে একটু দেখলেই তুমি বুঝতে পারবে আশা করি। এরপর হচ্ছে আমাদের কি কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস হচ্ছে কয় প্রকার? কর্মধারায় সমাস হচ্ছে কি 5 প্রকার। কারণ কর্মধারায় সমাসটা আসলে কি? কর্মধারায় সমাস মানে হচ্ছে কি কোনো কিছুর গুণ বুঝাবে। গুণ বুঝাইলে আমাদের কি বুঝে দেবো? সেটা হচ্ছে কি কর্মধারায় সমাস। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কর্মধারায় সমাসের কোনগুলা? সেটা হচ্ছে কি উপমান, আমরা সবাই জানি উপমান, উপমিত, রূপক, প্রতি বছর ধুমায় কোশ্চেন আসে। এরপর হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারা, এটা একটু কম আসে কিন্তু, বাট এই যে তিনটা সবচেয়ে বেশি আসে। বর্তমানে কিন্তু আরেকটা সমাসের প্রকারভেদ যুক্ত হয়েছে এখানে কর্মধারায়, সেটা হচ্ছে আমাদের কি বলবো? দ্বিগু কর্মধারায় সমাস। দেখো তারপর হচ্ছে কি সাধারণ কর্মধারা। সাধারণ কর্মধারায় মানে কি? সাধারণ মানে কর্মধারায় সমাস মানে কি কোনো কিছু গুণ বুঝাবে, কোনো কিছু গুণ যদি বোঝায় সেটা হচ্ছে কি কর্মধারায় সমাস। দেখো গুণ বলতে কিভাবে আমরা যখন হচ্ছে কি আমরা পড়ি নাউন প্লাস নাউন, যখন আমরা ইংরেজি পড়তেছিলাম, দুইটা নাউন স্বতন্ত্রভাবে বসলে সেটা নাউন। কিন্তু যদি একটা নাউনের আগে একটা নাউন বসে তাহলে সেটা কি হয়ে যায়? নাউনটাকে আমরা কি বলি? আমরা বলি সেই নাউনকে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলি না, সেই নাউন কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সেম একই রকম এখানে আমরা সাধারণ কর্মধারায় সেম। এই দেখো চৌধুরী বাবু, এখানে হচ্ছে কি দুইটাই নাউন, কিন্তু প্রথমটা কি করছে? এই যে চৌধুরী, এই বাবুটা হচ্ছে কি আমাদের চৌধুরী, এটা হচ্ছে কি একটা গুণ বুঝাইছে তার, তাইলে আমাদের কি সেটা হচ্ছে কি কর্মধারায় সমাস। শ্যাম, এই যে ঘন শ্যাম, এই শ্যামটা কেমন? সেটা হচ্ছে কি ঘন। এবার দেখো ছোট লাট, এই যে একটা গুণ, এই লাট সাহেব তিনি কেমন? সেটা হচ্ছে কি ছোট না বড়, সেই জিনিসটাকে গুণ বুঝাইছে। দেখো চালাক চতুর, এই যে চতুর, দুইটা হচ্ছে তুমি বলতে পারো যে দুইটাই অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই দেখো অ্যাডজেক্টিভের আগে কি অ্যাডজেক্টিভ বসছে, গুণ বুঝাইছে ভাই। মানে কথা হচ্ছে কি সাধারণ কর্মধারায় সমাস মানে কি তোমাদের বোঝাবে গুণ। যদি কোনো কিছু ওয়ার্ডের গুণ বুঝায় তাহলে আমরা কি ধরে দেবো? গুণ দেখলে আমরা সাধারণ কি ধরে নেব? কর্মধারায় সমাস। গুণের পরে অর্থ, এই জিনিসটা খেয়াল করো বারবার, অর্থ যদি সেমই থাকে তাহলে সেটা হচ্ছে কি সাধারণ কর্মধারায়। মধ্যপদলোপী, নাম শুনে আমরা বুঝতে পারতেছি কি মধ্যের যে পদ থাকবে সেটা হচ্ছে কি লোপ হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারায়। কর্মধারা মানে কি গুণ, আমরা সবাই জানি কর্মধারা হচ্ছে কি গুণ। এখন সেটা কিন্তু আগে জানি, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি এই যে পরপদটির যে পরিচয় সেটা পূর্বপদে দেওয়া থাকবে, বুঝতে পারছো? আর মাঝখানে পূর্বপদ এবং পরপদের মাঝখানে যা থাকবে সব কি বাদ হয়ে যাবে। দেখো দুধ ভাত, এই যে পরপদ, এই ভাত, ভাত কেমন সেটার বৈশিষ্ট্য কিন্তু আগে বলে দিচ্ছে, সেটা হচ্ছে কি দুধে ভাত, দুধ ভাত। তাহলে ঘুড়ি, ঘুড়িটা কিসের? হাতের ঘুড়ি। আমরা কি বলবো? দেখো এই বুঝতে পারবো হাতের ঘুড়ি, আমরা কি দেখলে আমরা বুঝতে পারতেছি। নাউন নাউন হইতে পারে, নাউনের যদি হইতে পারে, যাই হোক ডাজেন্ট ম্যাটার। আমরা কি মধ্যপদ লোপ পেয়ে যাবে, সেটার বৈশিষ্ট্য কিন্তু পূর্বপদে দেওয়া থাকবে। স্মৃতি সৌধ, সৌধটা কিসের? স্মৃতির নিমিত্তে তৈরি করা হয়েছে, রক্ষার্থে। ঘর জামাই, জামাই সে কেমন? সে ঘরের জামাই না ঘরের বাইরের জামাই? সব কিছু কিন্তু প্রথম পদে আমাদের কি বলে দিছে। তো সাহিত্য সভা, সভা কিসের? সাহিত্যের সভা হইতে পারে, বোধ সভা হইতে পারে, গানের সভা হইতে পারে, নাচের সভা হইতে পারে। এটা কিসের সভা? সাহিত্যের সভা। এই সাহিত্য বিষয়ক সভা, মাঝখানে কি বাদ হয়ে গেছে। গাড়ি, গাড়ি এটা কি গাড়ি? ডাক গাড়ি, ডাক বহনকারী গাড়ি। মাঝখানে কি এই যে পদটা বিলুপ্ত, এই যেগুলো সব কিছু বিলুপ্ত। মিশ্রিত, তারপরে আছে হাতে পড়ার ঘুড়ি, স্মৃতি রক্ষার্থে সৌধ, সব কিছু কি হয়েছে? বাদ হয়ে গেছে। এই দেখো জনগণের দ্বারা গঠিত তন্ত্র, এটা কি বলতেছি? গণতন্ত্র। এই তন্ত্র মানে কি নিয়ম শৃঙ্খলা, এগুলো কিসের জন্য? জনগণের জন্য। এটা কি বলছি? জনগণের দ্বারা গঠিত তন্ত্র। তো গণতন্ত্র কিন্তু আবার আমাদের কি তৎপুরুষ সমাস হইতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, এটা দেখবো যে অপশনের উপর ডিপেন্ড করবে। কিছু কিছু সমাস আছে যারা হচ্ছে কি দুই জায়গায় হইতে পারে, যেমন যাওয়া আসা। যাওয়া আসা হচ্ছে আমাদের কি এক হচ্ছে আমাদের কি এটা যাওয়া আসাকে আমরা অনেক সময় কি বলবো? দ্বন্দ্ব সমাস। আবার যাওয়া আসা আমাদের কি হয়ে যায়? যাওয়া আসা হইতে পারে আমাদের কি এই যে সাধারণ কর্মধারায় সমাস হইতে পারে, যে দুইটাই হচ্ছে কি ক্রিয়া। বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে এরকম, এটা ডিপেন্ড করবে তোমার হচ্ছে পরিস্থিতির উপর। কয়েকটাই আছে এরকম ব্যতিক্রম, আশা করি তুমি যদি প্র্যাকটিস করো রেগুলার বুঝতে পারবো এই ব্যতিক্রম। যাওয়া আসা কিন্তু তোমাদের কি সাধারণ কর্মধারা সমাসের মধ্যেও পড়বে। আবার যাওয়া আসা হচ্ছে আমাদের কি যে আমরা কি পড়ছি, আমরা এখানে দ্বন্দ্ব সমাসের মধ্যেও পড়ছি, আর সেটা নিয়ে কনফিউশনে হওয়ার কিছুই নেই। এরপর হচ্ছে কি উপমান কর্মধারায়, মোস্ট ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও সবাই, ঠিক আছে? যদি নাউন প্লাস অ্যাডজেক্টিভ, শুরুতে এইসব জিনিস বাদ দাও, এত জিনিস বোঝার দরকার নেই। নাউন প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাকে আমরা কি বলবো? উপমান কর্মধারায়। আর একটা হচ্ছে কি এই যে উপমান কর্মধারায় সেটা হচ্ছে কি তুলনীয় বস্তু, সেটা হচ্ছে কি বাস্তব হইতে হবে, বাস্তব সত্য হবে। চলো এগুলো বাদ দিয়ে আমরা কি বলবো? এক্সাম্পল যাই। দেখো কাজল কালো, কাজল কালো, এখানে যদি আমরা বলি এই যে প্রথম অংশ আমাদের কি নাউন, পরের অংশ আমাদের কি ভাই অ্যাডজেক্টিভ। এখন এই যে কাজল কালো, এই দুটার মধ্যে আমরা কি একটু কম্পেয়ার করে দেখবো যে এটা কি সত্য। কাজল কি কালো হয়? হ্যাঁ এটা সত্য ভাই, কাজল তো কালোই হয়। 3 নম্বর সত্য হচ্ছে আমাদের কি একটি পদকে আমরা স্পর্শ করতে পারবো, আরেকটা পদকে পারবো না। দেখো আসো আমরা দেখি, চলো উদাহরণ দিই, একটা উদাহরণ দিলে আশা করি বুঝে যাবা। দেখো রক্ত লাল, এই যে রক্ত সেটা হচ্ছে কি লাল, প্রথমে হচ্ছে আমাদের কি নাউন, পরেরটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। এখন দেখো রক্ত লাল, রক্ত কি ভাই অন্য কালার হয়? নীল হয়, সবুজ হয়? হয় কিন্তু না, রক্ত লাল। এই যে বাস্তব ভাই, বাস্তব সত্য,
হ্যাঁ বাস্তব সত্য। স্পর্শ করা যায়, হ্যাঁ একটাকে স্পর্শ করা যায়। দেখো তাইলে কি হয়েছে, আমাদের তিনটা ক্রাইটেরিয়া মিলে গেছে। এটা কি হবে? উপমান কর্মধারায়। তারপর দেখো তুষার, এই যে তুষার শীতল। এখন দেখো তুষার শীতল, প্রথমটা হচ্ছে কি তুষার নাউন, শীতল ঠান্ডা কোল্ড হচ্ছে কি আমাদের কি অ্যাডজেক্টিভ। মিলে গেছে ভাই, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এরপরে কি তুষার কি শীতল না? অবশ্যই। তুষার কি গরম হয়? গরম কিন্তু হয় না, তুষার সময় ঠান্ডাই হয়। এই দেখো দুগ্ধ ধবল, এখন দুধ কেমন হয়? দুধ সাদা হয়, কালো কালার তো হয় না। এই যে আমরা কি করবো, সবার আগে দেখবো নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দেন হচ্ছে কি বাস্তব কিনা, হ্যাঁ বাস্তব, একটাকে ধরতে পারতেছি না, ধরতে পারতেছি অবশ্যই। তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা উপমান কর্মধারায় সমাস। এর থেকে সহজ আর কিছুই নেই। স্বর্ণ উজ্জ্বল, উজ্জ্বল স্বর্ণ কি গোল্ড, গোল্ড হচ্ছে কি নাউন, উজ্জ্বল কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি স্বর্ণ কি উজ্জ্বল হয় না? অবশ্যই উজ্জ্বল হয়। সত্য, একটাকে ধরতে পারি না, একটাকে স্বর্ণকে ধরতে পারি, উজ্জ্বলকে ধরতে পারি না। শেষ ভাই, ক্লিয়ার খতম। এটা ক্লিয়ার খতম আমাদের বিষয়টা। তারপর দেখো বক ধার্মিক। দেখো বক ধার্মিক যদি বলি, প্রথমে হচ্ছে কি নাউন বক, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দেখো নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলে গেছে, সত্য। এখন দেখো বক ধর, একটাকে ধরতে পারি, একটা ধরতে পারি না, হ্যাঁ অবশ্যই ধরতে পারি বকরে, একটাকে ধরতে পারি না। এখন দেখো এটা কি সত্য? অবশ্যই সত্য। বক ধার্মিক বলতে হচ্ছে কি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। বক ধার্মিক বলতে কি ভণ্ড, কপটতা যে ব্যবহার করে ওইরকম। তারপর দেখো লৌহ কঠিন। লৌহ কেমন ভাই? নাউন প্লাস অ্যাডজেক্টিভ। লৌহ আসলেও সত্য, সেটা হচ্ছে কি আমাদের আসলেও কঠিন। দুইটাই কিন্তু মিলে গেছে, একদম সত্য। একটাকে ধরতে পারি, লোহাকে ধরতে পারি, কঠিনকে ধরতে পারি না। অরুণ মানে কি? অরুণ বলো সূর্য। অরুণ কেমন? অরুণ হচ্ছে কি রাঙা, অবশ্যই বাস্তব সত্য, সব কিছু ক্লিয়ার। শিশির স্নিগ্ধ, শিশির কেমন? শিশির স্নিগ্ধ, একদম ইজি। তারপর কুচু কাটা, এগুলো কি দেখলে আমরা বুঝতে পারতেছি। দেখো উপমিত কর্মধারায় আরো সহজ। এটা হচ্ছে কি দেখো একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে কি এখানে নাউন প্লাস কি ছিল অ্যাডজেক্টিভ, এখানে নাউন প্লাস নাউন। এই দেখো এখন কি হইবে, এই যে আমাদের তুলনা সেটা হচ্ছে মিথ্যা হবে। এখন কিন্তু বাস্তব হয়েছে, রক্ত লাল হয়েছে, বক ধার্মিক হয়েছে, কচু কাটা হয়েছে, তারপরে আমার হচ্ছে কি দুগ্ধ ধবল হয়েছে, লৌহ কঠিন হয়েছে। কিন্তু এরকম কিন্তু বাস্তব মিলে গেছে এগুলোর সাথে এগুলা, কিন্তু ভাই এবার কিন্তু মিলবে না। এটা হচ্ছে কি এই দেখো সমাজ ব্যাস বাক্যে কি থাকবে ডাজেন্ট ম্যাটার, এগুলো দেখার দরকার নেই আমাদের। তারপর হচ্ছে কি দুই পদে কি দুইটা পদ যেটা থাকবে দুইটাতে আমরা ধরতে পারবো, স্পর্শ করতে পারবো। দেখো একটা উদাহরণ দেখি, পুরুষ সিংহ। এখন একটা কথা বলি ভাই, পুরুষ কি সিংহ হইতে পারে? সিংহ কি পুরুষ হইতে পারে? পারে বলো? এখন আমি পুরুষ, আমি আজকে সিংহ হয়ে গেলাম, ওই এটা পসিবল? এটা পসিবল না। এই যে তুলনা করতেছি, তুলনায় কিন্তু ভুয়া তুলনা, ঠিক আছে, ভুয়াই তুলনা। দেখো রক্তের সাথে লালের কিন্তু সম্পর্ক আছে, কিন্তু এটার সাথে সম্পর্ক আছে কোনো? তুলনা ভুয়া, ভুয়া মানে কি মিথ্যা তুলনা। যার তুলনা করা হবে সে হচ্ছে কি ব্যাস বাক্যে আগে বসবে, আর যার সাথে তুলনা করা হবে সে ব্যাস বাক্যে কোথায় বসবে? পরে বসবে। এখন কিভাবে এটা দেখো, তুলনা করা হয়েছে কার? পুরুষের। কার সাথে তুলনা করা হয়েছে? যার সাথে তুলনা করা হয়েছে সে কোথায় বসবে? পরে বসবে। তাহলে কি হবে? পরে বসছে কে? সিংহ। মুখচন্দ্র। এখন সবার আগে দেখলাম আমরা দুইটাই নাউন, হ্যাঁ ভাই নাউন। দুইটা হচ্ছে কি বাস্তব কি সত্য কি মিথ্যা দেখবো। দেখো এটা কিন্তু বাস্তবে সম্ভব না। মুখ চাঁদ হইতে পারে না, চাঁদ মুখ হইতে পারে না। মুখের সাথে চাঁদের তুলনা করছি আমরা, এটা কিন্তু বাস্তব তুলনাও না, এটা হচ্ছে কি মিথ্যা। দুইটাই গেছি স্পর্শ করা যায়। এটা কি হবে আমাদের? উপমিত কর্মধারায়। আমি জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা। আবার দেখো ফুল কুমারী। ফুল হচ্ছে নাউন, কুমারী হচ্ছে কি নাউন, দুইটাই হচ্ছে নাউন। এখন ফুল কি কুমারীর মতো হইতে পারে? কুমারী কি ফুলের মতো হইতে পারে? না, হইতে পারে না, হচ্ছে বাস্তবে পসিবল না। তারপরে দেখো দুইটাই হচ্ছে কি স্পর্শ করা যায়, তাহলে হচ্ছে কি আমাদের উপমিত কর্মধারায়। এরপর দেখা হচ্ছে কি অধর পল্লব। অধর মানে কি আমাদের ঠোঁট, পল্লব মানে কি পাতা। এখন অধর পল্লব, আমাদের কি ঠোঁট দেখে বলতে পারি? একজনের ঠোঁট দেখে আমরা হয়তো বলতে পারি তার ঠোঁট অনেক সুন্দর, একদম অধর পল্লবের মতো, পাতার মতো সুন্দর, চিকন, এরকম আমরা বলতে পারতেছি। বাট দেখো বিষয়গুলো কি দেখো, কিন্তু এটা কিন্তু বাস্তবে পসিবল না। এটা হচ্ছে আমরা কিভাবে, এটা হচ্ছে মিথ্যা তুলনা করতেছি। দুইটা জিনিসই স্পর্শ করা যায়, হ্যাঁ স্পর্শ করা যায়। তাহলে আমাদের কি হবে? এটা কি উপমিত কর্মধারায় সমাস। দুইটা হচ্ছে আমাদের কি নাউন। দেখো বাহুলতা। বাহু কি লতার মতো হইতে পারে? লতা কি বাহুর মতো হইতে পারে? বলতে হয় তার এই বাহুটা একদম লতার মতো, কিন্তু দেখো এগুলো হচ্ছে মিথ্যা তুলনা, বাস্তবে পসিবল না। সেম কর পল্লব, হাত কি পল্লবের মতো হইতে পারে না, পাতার মতো হইতে পারে না। দেখো কর কমল, সেম একই রকম। চরণ পদ্ম সেম। বদ্বীপ, দ্বীপ কি বর মতো দেখতে? না ভাই, বাস্তবে পসিবল না এগুলা, কিন্তু আমাদের হচ্ছে কি তুলনা করতেছি, মিথ্যা তুলনা। এরপর হচ্ছে কি রূপক কর্মধারায়। রূপকের সাথে হচ্ছে কি আমাদের কি উপমিতর অনেক সম্পর্ক আছে, তো আমাদের সেটা কিন্তু বুঝতে হবে। যদি না বুঝতে পারি তাহলে আমরা একটা ভুল করে ফেলবো। এখন মাঝখানে রূপক আছে দেখে আমরা রূপক বলতেছি রূপক কর্মধারায় সমাস, কিন্তু পরীক্ষায় থাকবে না ভাই, বুঝতে পারছো? দেখো প্রথম পদ যেটা হচ্ছে পূর্বপদ সেটা হচ্ছে অদৃশ্য হবে, পরপদ হবে কি দৃশ্যমান। এবং এই দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকবে, অভেদ সম্পর্ক। কেমন সম্পর্ক? অভেদ সম্পর্ক, কাল্পনিক সম্পর্ক। সেই সম্পর্কে হচ্ছে বাস্তবে তুলনা নাই, কাল্পনিক। ওখানে কিন্তু কাল্পনিক না কিন্তু একদম ওটার সাথে একটা তুলনা করতেছি, বাট একদম পুরো কাল্পনিক। দেখো অভেদ একটা সম্পর্ক থাকবে। যদি বলি মন মাঝি, মন রূপ মাঝি। এখন মন আর মাঝির মধ্যে আমরা একটা কি অভেদ সম্পর্ক দেখতেছি। মন যেদিকে ইচ্ছে ছুটে যায়, মাঝি কি
এটা তো আর রোড না যে এখান থেকে যেতে পারবে, মাঝে হচ্ছে কি সমুদ্র নদী, যেখানে বলো যেদিকে ইচ্ছে ওখানে যেতে পারে। এই যে একটা সম্পর্ক আমরা কি ক্রিয়েট করতেছি, তফাৎ কিন্তু বুঝো। বিদ্যা ধন, এই যে কিভাবে দেখো ধন সম্পদ যেমন মূল্যবান, বিদ্যাও তেমন মূল্যবান। এই দুটার মধ্যে একটা হচ্ছে অভেদ সম্পর্ক। তারপরে হচ্ছে কি আমাদের কি দেখো প্রথম বিষয় যে পূর্বপদ, সেটা হচ্ছে আমাদের কি অদৃশ্য। এই জন্য বারবার বলছে পূর্বপদ পরপদ বোঝার দরকার আছে। এই দেখো প্রথম হচ্ছে কি মনকে আমরা দেখতে পারতেছি না ভাই, বিদ্যাকে আমরা দেখতে পারতেছি না ভাই, পার্থক্য কিন্তু আছে। ওইটার মধ্যে কি ছিল, দুইটাই আমাদের কি হবে দৃশ্যমান বা স্পর্শ করতে পারবো। এই যে পার্থক্য কিন্তু এখানেই আছে, বুঝতে পারলেই বুঝপাতা, না বুঝলে কি ভাই তেজপাতা। তারপর দেখো এরপর হচ্ছে কি কাল রাত্রি, রাত হচ্ছে কি অন্ধকার, সেটা বলেছে কাল রাত্রি, একদম রাত্রি কেমন অন্ধকার, একদম কালো হচ্ছে কি পুরা অন্ধকার। এই যে একটা সম্পর্ক হচ্ছে কালো রাত্রি, এত ঝামেলার দরকার নাই। এই দেখো কালো রাত্রি, এই যে আমাদের কি কালো, এটাকে আমরা ধরতে পারতেছি দৃশ্যমান না। পরেরটা হচ্ছে রাত্রি, সেটা হচ্ছে কি দৃশ্যমান। কারণ সম্পর্ক আসলে কেমনি, সুখ অনল, যদি কারো দুঃখ থাকে তাহলে বুঝতে পারবা, এটা হচ্ছে রিয়েলিটি বুঝতে পারবা। সেকেন্ড টাইমে যারা আছে তারা বুঝতে পারবা যে সুখ অনল, অনল যেমন আগুন যেমন জ্বলতে থাকে ধুকে ধুকে, এটা হচ্ছে কি আমাদের সুখ, সেটা হচ্ছে কি ধুকে ধুকে জ্বলে। দুটো আমাদের ক্ষেত্রে পার্থক্য আছে, দুইটাকে সমানভাবে কি সাফার করায় আমাদের বিষয়গুলো হচ্ছে কি যদি বুঝো তাহলে হচ্ছে কি ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেশ মাতৃকা, দেশকে আমরা কার সাথে তুলনা করতেছি, মায়ের সাথে। এটা হচ্ছে বাস্তবে পসিবল না, এটা হচ্ছে একটা কল্পনা করতেছি। আমরা কি দেশকে মা হিসেবে বলি, যে তোমার হচ্ছে সব চাঁদ, তারপর দেশ, এগুলো কি আমরা কি মায়ের সাথে নারীর সাথে তুলনা করি আমরা। দেখো সংসার সমুদ্র, এখন দেখো সংসার রূপ সমুদ্র, সংসার আর সমুদ্র যেটা হচ্ছে কোনো কুল কিনারা নাই, সংসারে কোনো কুল কিনারা আছে না, একটা অভেদ সম্পর্ক আছে। বিষয়টা হচ্ছে এরকম, এটা তোমার হচ্ছে কনসেপ্ট তো বুঝলা তুমি, দেন হচ্ছে তুমি প্র্যাকটিস করতে হবে, মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে হবে না, প্র্যাকটিস তোমার রেগুলার করতে হবে। প্র্যাকটিস করতে করতে তোমার একটা মানে নলেজ এসে পড়বে। হুট করে তুমি আজকে হয়তো বলতে পারতেছো ভাই বুঝতেছি না বা একটু কষ্ট হচ্ছে, বাট তুমি যদি প্র্যাকটিস করো রেগুলার, তুমি নিজে আইডেন্টিফাই করতে পারবা। তুমি যখন নিয়ে বসবা তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে কীভাবে কী হইতেছে। আর একটু ডিপলি তুমি পড়বা, তোমার মানে অপশন দেখলে তুমি বুঝতে পারবা। প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে এই যে আমাদের প্রত্যক্ষ বস্তু যেটা আমরা দেখতেছি সেটা কি উপমেয়, তাকে কি বলে উপমেয়। আর যে পরোক্ষ বস্তু যার সাথে তুলনা করা হয় সেই পরোক্ষ বস্তুকে বলা হয় উপমান। এই যে উপমান এবং উপমেয়, আমি কিন্তু এত কিছু বোঝাইনি, আমি তোমাদের কি বলছি পূর্বপদ পরপদ, এত বুঝতে তো কাজই লাগবে, মানে মাথা মতো উল্টা যাবে। মানে হচ্ছে পূর্বপদ এবং পরপদের মধ্যে কি অভেদ একটা কল্পনার সম্পর্ক থাকবে, যা সেটা মনে রাখো, কিছুই না। পূর্বপদ ভাই পরপদের মধ্যে অবধ একটা সম্পর্ক থাকবে এবং পূর্বপদ সবসময় কি হবে অদৃশ্যমান, দৃশ্যমান হবে না। শেষ। মন মাঝি বিদ্যাধন, প্রথমটা হচ্ছে দৃশ্যমান হবে না, প্রথমটা দৃশ্যমান হবে না, পরেরটা হচ্ছে কি দৃশ্যমান হবে। আর দুটোর মধ্যে একটাকে অভেদ সম্পর্ক থাকবে, অভেদ সম্পর্ক বলতে কি কল্পনার সম্পর্ক থাকবে। শেষ। এবার হচ্ছে দীর্ঘ কর্মধারায় সমাস। দীর্ঘ কর্মধারায় সমাস কিছু দরকার নাই ভাই, তুমি সংখ্যা থাকলেই চোখ বন্ধ করে দেখা দিবা দীর্ঘ কর্মধারায় সমাস। এখন অনেকে কোশ্চেন করবে যে ভাই বহুব্রী কর্মধারায় সমাস আছে, আর বহুব্রী কর্মধারায় সমাসের জন্য আমি একটা ছন্দ শিখাই দিব। এই ছন্দের বাইরে বহুব্রী কর্মধারায় সমাস নাই। আর তুমি ছন্দ পড়বা পরীক্ষায় খুব দিয়ে আসবা, আর বাকি যা আছে সব কি হবে দীর্ঘ কর্মধারায় সমাস। শুধু শুধু এক্সট্রা বার্ডেন নেওয়ার ভাই কোনো দরকার নেই, বুঝতে পারছো? আজ দেখো যদি থাকে ত্রিপদী সপ্তঋষি ষড়ঋতু, যদি সংখ্যা থাকে অষ্টধাতু, সংখ্যা দেখলে আমরা কি বলবো সেটা কি দীর্ঘ কর্মধারায় সমাস। আশা করি বুঝতে পারছো। এ দেখো সাত সমুদ্র, নিপাতন সিদ্ধ দেখে রাখো, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে যে নিপাতন সিদ্ধ। পঞ্চনদীর সমাহার, সেটা হচ্ছে পঞ্চনদ। যদি কোনো সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পাবে, এখন যততম মানে বিভক্তি লোপ পাবে এটাকে তততম আমরা কি বলবো তৎপুরুষ সমাস। দেখো যদি দ্বিতীয় পদ লোপ পায় তাহলে কি দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় হলে তৃতীয়, চতুর্থ হলে চতুর্থ, এরকম পঞ্চম ষষ্ঠ সপ্তম সবই হবে। এছাড়া হচ্ছে আরো কিছু আছে অলোক, এটা তো আমরা দেখে আসলাম প্রথমেই। এটা হচ্ছে কি নয় তৎপুরুষ নয় বহুব্রী, সুন্দর মতো আমরা কি কম্পেয়ার করছি। এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট এখানে এই যে এগুলো তো ইম্পর্টেন্টই, সেটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর এগুলা তুমি একবার দুবার দেখলে বুঝতে পারবা যে মাঝখানে কি দ্বারা দিয়া কর্তৃক কে রে রে যা লোপ পাইছে এই অনুযায়ী কি তৎপুরুষ সমাস হয়েছে। আশা করি সহজে বুঝতে পারবা। দ্বিতীয় তৎপুরুষ সমাস, এটা আরো সহজ। দেখো কে রে যে বিভক্তি আর ব্যাপিয়া এগুলো যদি লোপ পায় তাহলে আমরা কি বলবো দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন দেখো আরেকটা বিষয় হচ্ছে কি বা কাকে, এই যে আমাদের পরপদ, এই পরপদকে আপন্ন, এই আপন্ন কি বা কাকে তারা প্রশ্ন করলে দ্বিতীয় তৎপুরুষ সমাস পাওয়া যায়। কি আপন্ন বিপদ আপন্ন, বা কি বা কাকে তারা প্রশ্ন করতে হবে, ঠিক আছে। আর যদি কি থাকে গত প্রাপ্ত আপন্ন আশ্রিত অতীত সংক্রান্ত, এই যে এই ওয়ার্ডগুলো যদি থাকে চোখ বন্ধ করে দেখা দিবা ভাই তৃতীয়া তৎপুরুষ সমাস। এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলো। কি বা কাকে তারা প্রশ্ন করবাই। দেখো সংখ্যাকে অতীত, অতীত আছে না, এই অতীত সংখ্যা অতীত আমাদের দেখে বুঝতে পারছে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপরে হচ্ছে কি ব্যাপ্তি বা সময়, একটা গ্যাপ বোঝাইবে। দেখো কাল বোঝাবে, ব্যাপিয়া বোঝাইলে ব্যাপিয়া মাঝখানে বিলুপ্ত হয়ে গেছে
এটা হচ্ছে কি ওই যে ইয়ার মতোই তোমার বিভক্তির মতো। জীবনব্যাপী আনন্দ, এটা হচ্ছে কাল বোঝাইছে, কালের একটা সম্পর্ক আছে না, জীবন আনন্দ, জীবনের মধ্যে আনন্দ। এই দেখো এই যে এরকম যদি হয় তাহলে এটা কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এবার হচ্ছে ভাই তুমি মনোযোগ সহকারে পড়বা, কিছু কিছু নিয়ম মানে ফলো করবে, এখানে কিছু কিছু নিয়ম করবে না, তারপরে হচ্ছে কি ব্যতিক্রম তুমি কিছু মানে ধরে রাখবা। সব যদি নিয়ম হইতো তাহলে এই যে সন্ধির মতো আমি নিয়ম দেখাই দিতাম তোমাদের। এই যে সন্ধির নিয়ম দেখো, এটা কিন্তু একদম ইজি সন্ধির নিয়ম, কারণ সন্ধির নিয়মে পড়তেছে, বাট এগুলো সব পড়বে না। কিন্তু এখানে ধরো না পড়লেও তোমার 80% তুমি নিয়মে ফেলাতে পারবা। বুঝো নাই? বিষয়টা হচ্ছে এরকম, যত তুমি অপশন কমাইতে পারো, ধরো তিনটা অপশন দিছে, তুমি যদি জানো যে 2টা অপশন শিওর হবে না, বাকি 2টা একটু কনফিউশনে আছো, তুমি বুঝে শুনে তোমার একটা অ্যান্সার করতে পারবা। বিষয়টা হচ্ছে এরকম, যদি 4টাই না জানো ওই অ্যান্সার করার দরকার নেই। আর পরীক্ষা হলে এটা সবাই জানে, আমি তো বলি সবসময়, যারাই মানে চান্স পায় তারা সব দাগে আসে ভাই, এটা মনে রাখবা, অনেক দাগে আসে, তারা কম দাগে আসে না। দ্বিতীয় তৎপুরুষে দেখো, এগুলো দেখলেই একটু বুঝতে পারবো আশা করি। যদি দ্বারা দেয়া কর্তৃক থাকে তোমরা কী করবে, দ্বারা দেয়া কর্তৃক যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কি তৃতীয় তৎপুরুষ সমাস, বাট এগুলো বেশি ইম্পর্টেন্ট না সমাস। কিন্তু দেখো তুমি হচ্ছে বাকি সমাজগুলো সুন্দর মতো যদি আইডেন্টিফাই করতে পারো, তৎপুরুষ সমাসও বুঝতে পারবা। আর তৎপুরুষ সমাস একটু দেখলেই তুমি পারবা। পঞ্চমী তৎপুরুষ সমাস কি হইতে পারে, কি কি থাকতে পারে, ষষ্ঠী, সেম, সপ্তমী। তো নই তৎপুরুষ সমাস এটা কিন্তু আগে দেখে বলছি, দেখো নিখুঁত, এই যে খুঁতই নাই, সুর তার সুরই নাই, সুখ তার মধ্যে সুখই নাই, মিলই নাই, তার সময়ই নাই, বুঝতে পারছো? উর্বরই না, অনুর্বর, এই যে গুণ, এই গুণটাই নাই। বিশ্বাস নাই, জানা আছে জানা নাই, কিন্তু নতুন অর্থ কিন্তু দিতেছে না। এরপর হচ্ছে কি অলোক তৎপুরুষ, সেটা দেখাইছি হচ্ছে কি পূর্বপদে কি থাকবে, খালি বিভক্তি থাকলে হয়েছে, চোখ বন্ধ করে পূর্বপদে বিভক্তি থাকবে, চোখ বন্ধ করে কি দেখা দিবা, অলোক তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস, এখানে হচ্ছে কি আমাদের কি দেখো, স্বর্ণকার, স্বর্ণ করে যে, পা চাটে যে, কুম্ভ করে যে, এগুলো হচ্ছে কি আমাদের কি কিসের মতো, এক কথায় প্রকাশের মতো। এগুলো একটু দেখবা, এটা হচ্ছে কি যে কয়েকটা উদাহরণ দিলাম, এই উদাহরণগুলো সুন্দর মতো দেখবা। এবার হচ্ছে বহুব্রী সমাস, যেটা বুঝতে সবার একটু প্যারা খাইতে হয়, ঠিক আছে? এটা মনে রাখো যে বহুব্রী সমাস মানে কি নতুন একটা অর্থ দিবে। ব্যাস বাক্যে যা থাক, আমি পড়বো একটা, হবে আরেকটা। বহুব্রী সমাস কয় প্রকার? হয়তো অনেকেই বলবে 8 প্রকার বা 9 প্রকার, মিললে হচ্ছে 8 প্রকার। 9 প্রকার কেন বলবা অনেকেই, হয়তো যে বইয়ে দেওয়া ছিল, বই হচ্ছে কি নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস, সেটার 9 নম্বর লেখা ছিল, তো অনেকে হয়তো এটাকে 9 প্রকার ভাবছে, কিন্তু বহুব্রী সমাস হচ্ছে আমাদের কয় প্রকার? 8 প্রকার। তাহলে দেখো, সমাধিকরণ, ব্যতিকরণ, ব্যতিহার বাণী মতো সহজ। 9 দেখো, আমি দেখো এখানে বুঝলে বুঝতে পারবা, নই আমরা পড়ছি, ব্যতিহার একটু পড়লেই দেখতে পারবো। অলোক তুমি কি আমরা পড়ে আসছি। তারপরে দেখো সংখ্যাবাচক বহুব্রী, একটা ছন্দ দিব, আমি ছন্দ দিব, এক ছন্দ দিতে সংখ্যাবাচক বহুব্রী ক্লিয়ার। তাহলে দেখো আমাদের একটু প্যারা খাইতে হবে কোনটা নিয়ে, এই যে মধ্যবোধ লোপী কিন্তু আমরা জানি মধ্যবোধ কীভাবে লুপ্ত হয়, সবই জানি, কিন্তু কাহিনী হচ্ছে কি এটা হচ্ছে নতুন অর্থ প্রকাশ করবে। জাস্ট দেখো, এই যে আমাদের বহুব্রী সমাস, এর সাথে আমাদের কি সমাসের মিল আছে, কর্মধারায় সমাসের হুবহু মিল পাবা, অনেকটুকুই, মানে হুবহু অনেকটুকু মিল পাবা, কিন্তু পার্থক্য হবে কোন জায়গায়, অর্থের পার্থক্য হবে। আশা করি যখন আমি যাবো সামনে এখনই বুঝতে পারবা, নতুন অর্থ দিবে জাস্ট বহুব্রী সমাসে। এরপর হচ্ছে কি সমাধিকরণ বহুব্রী সমাস, এই যে এর পূর্বপদে কি থাকবে আমাদের, পূর্বপদে থাকবে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, পরপদে কি থাকবে আমাদের নাউন। তো এর সাথে কি আমাদের কিন্তু কর্মধারা সমাসের কিন্তু মিল আছে, আমরা জানি কিভাবে মিল আছে, দেখো একদম হুবহু, আমি বারবার বলতেছি সেম কথাটাই, সেটা হচ্ছে কি সেম কর্মধারায় সমাস, সমাধিকরণ সমাসের মধ্যে অনেকটুকু মিল আছে, জাস্ট নতুন অর্থ দিবে এখানে। দেখো এখানে কি হচ্ছে কি আমাদের কি জানো, আমরা কি জানি এখানে অ্যাডজেক্টিভ প্লাস কি হয়েছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা কি পড়ছিলাম, আমাদের সাধারণ কর্মধারায় সমাস আছে, খেয়াল করো, মনে করো সাধারণ কর্মধারায় সমাসের মধ্যে কি ছিল, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হইতে পারে না, পারে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হইতে পারে, নাউন প্লাস নাউন হইতে পারে না, পারে। তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হইতে পারে। এটা হচ্ছে কি সাধারণ কর্মধারায় সমাস, কি সমাস, সাধারণ কর্মধারায় সমাস। আর হচ্ছে কি দেখো উপমান উপমিতে কিন্তু একটু পার্থক্য, ওই যে আমরা কি সেম জিনিসটাই, সাধারণ মানে কি, সাধারণ কর্মধারায় মানে কি জাস্ট কর্মধারায় সমাস, এটা তার মধ্যে আমরা যে ভাগ করে ভিতরে উপমান উপমিত বহুত কিছু যাচ্ছি, কিন্তু এটার সাথে এটা দেখো, এটার সাথে আমাদের জাস্ট এই সাধারণ কর্মধারায় মিলাই ফেলো না, সাধারণ কর্মধারায় নতুন অর্থ দেয় না, এখানে নতুন একটা অর্থ দিবে। 2টা পদে কি শূন্য বিভক্তি থাকবে, কি বিভক্তি, 2টার মধ্যে সবসময় কি বিভক্তি থাকবে, শূন্য। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন, নতুন অর্থ দিবে। এখন দেখো, এখন যদি তুমি চিন্তা করো এইভাবে, নীলকণ্ঠ ভাই বলছিল কর্মধারায় সমাস মানে কি হইলে কর্মধারায় সমাস হয়, বৈশিষ্ট্য বললে কর্মধারায় সমাস, বৈশিষ্ট্য দিয়ে দিছি, আর এই কর্মধারায় সমাস হবে। দেখো কণ্ঠ কেমন নীল, এই তো মিলে গেছে কর্মধারায় সমাস না ভাই, 2টার মধ্যে কি বিভক্তি, কি নীল কণ্ঠ, 2টার মধ্যে কি বিভক্তি, শূন্য বিভক্তি, কোনো বিভক্তি কোনোদিন থাকবেই না। তারপর হচ্ছে কি প্রথমটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে কি আমাদের কি নাউন, বিষয়টা ক্লিয়ার। এইবার হচ্ছে কি নীলকণ্ঠ যার, তাকে কি বলি আমরা, কুকিল বলি, কুকিল যার কণ্ঠ তার হচ্ছে নীলকণ্ঠ। এই যে বিষয়টা হচ্ছে এখানেই ঝামেলা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট তো জানেই না যে এটা হচ্ছে নতুন অর্থ দিয়ে থাকবে, এই জিনিসটাই তোমার হচ্ছে কি একটু আয়ত্ত করতে হবে জাস্ট।
ব্যতিকরণ বহুব্রী সমাস। এই ক্ষেত্রে দেখো আমাদের কি হবে, কোনো পদই পূর্বপদ পরপদ কোনোটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ থাকবে না, কি হবে সেটা হচ্ছে কি নাউন হবে। আর হচ্ছে আমাদের কি নতুন অর্থ দিয়ে থাকবে। পা চাটা দুইটা হচ্ছে কি, পা চাটা মানে কি, পা চাটলে পা চাটা বলবে না, আরে ভাই চাটকার ব্যক্তি, ঠিক আছে। থামা ধরা, ধরো অনেক কিছু আছে, থামা ধরা কিছু আছে, বড় লোক ব্যক্তি। তা দেখো ছা পোছা, ছা পয়সা চলে মানে কি, সে হচ্ছে কি গরিব। কথা সর্বত্র, সে কি করবে, কথা বড় বড় কথা বলবে কিন্তু কাজের টাইমে কোনো কিছুই নেই, বুঝতে পারছো। নতুন অর্থ চাওয়াবাজ বলতে পারো তুমি, ঠিক আছে। পাতা ছেঁড়া, তাহলে 80-তে 20 মানে কি সাপ। দেখো এগুলো হচ্ছে ভাই প্রথম প্রথম তোমার বুঝতে অসুবিধা হবে, বলবে যে ভাই আপনি তো পারতেছেন বাট আমি পারতেছি না। দেখো এটা হচ্ছে কি, তুমি যখন প্র্যাকটিস করবা প্রতিনিয়ত তখন বুঝতে পারবা যে দুইটা নাউন, এই দেখো দুইটা নাউন, তুমি কি করবা, দুইটা নাউন হলে কার সাথে কম্পেয়ার করবা বলো তো। দুইটা নাউনের মধ্যে খেলাটা জমবে কার, দেখো দুইটা নাউন কই গিয়ে আছে, দুইটা নাউনের যদি খেলা আসে, একটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাসে নাউন, সব নাউনের খেলা, ঠিক আছে। আর হচ্ছে দুইটা নাউন কোন জায়গায় আমাদের বলো, উপমিততে। উপমিততে হচ্ছে দুইটা নাউন, কিন্তু উপমতের নাউন আর এই নাউনের মধ্যে পার্থক্য আছে না। উপমিত নাউন কিন্তু আমরা জানি সেটা হচ্ছে কি দুইটার সাথে সম্পর্ক থাকবে না, কি মিথ্যা সম্পর্ক তুলনা হবে। পাতা ছাড়া সে মিথ্যা সম্পর্ক কিন্তু না, দেখো তাইলে হচ্ছে কি আমাদের কর্মধারায় সমাস বাদ, হয়তো সাধারণ কর্মধারায় সমাস হবে, নইলে হচ্ছে কি আমাদের কি বহুব্রী সমাস হবে, যে কোনো একটা। এখন সেটা হচ্ছে শূন্য মতো বুঝতে হবে। সাধারণ কর্মধারায় যদি বুঝতে পারা যায় সাধারণ কর্মধারা ইজিলি, না এটা হচ্ছে কি বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে, তাহলে সাধারণ কর্মধারায়। আর যদি বুঝতে এটা অসুবিধা হয় তখন তুমি সেটা বুঝে যাবা, সেটা হচ্ছে কি বহুব্রী সমাস। একটু টেকনিক খাটাইতে হবে, টেকনিকে দেখতে হবে। যেমন 80-তে 20 মানে কি সাপ, আমরা জানি। ব্যতিহার, ব্যতিহার পড়ানোর কিছু নাই, ব্যতিহার একদম সহজ। যদি হচ্ছে কি কানাকানি হাতাহাতি মাছামাছি ঘুষাঘুষি যাই থাকুক, সেগুলো যদি থাকে এরকম, তো সেটা কি হবে, সেটা হচ্ছে কি ব্যতিহার সমাস। ব্যতিহার কি বহুব্রী সমাস। পরীক্ষায় কিন্তু ব্যতিহার নিয়েও কোশ্চেন আসে অনেকবার, দেখো ব্যতিহার কিন্তু সহজ, কিন্তু পরীক্ষা আসে ব্যতিহার, দেখলে বুঝতে পারবা। বুঝতে পারছো, নই তো দেখাইলামই, নই দেখে নিও একটু। দেন হচ্ছে কি আর কি বাকি হচ্ছে মধ্যপদলোপী। মাঝখানের পদ কি লোপ পাবে, নতুন একটা কি অর্থ প্রকাশ পাবে। এক চোখা, একদিকে চোখ যার, তাকে এক চোখা বলতেছি না, যে পক্ষপাতিত্ব করে তাকে আমরা কি বলি, এই ব্যক্তির এক চোখা ব্যক্তি বলি না, আমরা বলি না বলো, এই ব্যক্তিটা হচ্ছে এক চোখা। বজ্রকণ্ঠ, বজ্রের মতো কণ্ঠ হইলেই তার বজ্রকণ্ঠ বলবো না, বজ্রকণ্ঠ হচ্ছে কি এমন ব্যক্তি যে হচ্ছে যেটা বলে সেটা করে, ঠিক আছে, বজ্রকণ্ঠ। এবার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কি অলক বহুব্রী, এটাতে বহুত কোশ্চেন আসে। নতুন অর্থ প্রাধান্য পাবে, একটা জিনিসই বহুব্রী সমাসের সেম জিনিস। গায়ে হলুদ মানে কি নতুন অনুষ্ঠান। হাতে ঘড়ি মানে কি, হাতে ঘড়ি মানে কি যে ছেলে মেয়েদের হচ্ছে কি লেখা শেখায় না ছোটবেলায়, একটা অনুষ্ঠান প্রোগ্রাম, সেটা বলছে হাতে ঘড়ি। এটা হচ্ছে কি দেখো আমরা জানি অলক মানে কি হচ্ছে কি থাকবে, আমাদের কি থাকে বিভক্তি থাকবে প্রথমটাই। আর হচ্ছে গায়ে পড়া মানে কি ছড়া করা। এরপর দেখো যে হাতে ছড়ি, হাতে ছড়ি হচ্ছে কার বলো, হাতে ছড়ি কার, কাতে থাকে বেত, মাস্টার মশাই থাকে, মাস্টার মশাই। মাথায় ছাতা, সম্মানিত ব্যক্তি মাথায় ছাতা থাকে। গলায় গামছা, তারপর হচ্ছে মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি কাদের বর থাকে, তাদের বর বা সম্মানিত ব্যক্তি তাদের। কানে কলম কাদের থাকে, কাঠমিস্ত্রি রং করে তাদের। তারপরে হচ্ছে কি তোমার হচ্ছে যারা পেন্টারের কাজ করে তাদের, এই এরকম স্বাভাবিক। এরপর হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রী। এখন হচ্ছে আমি কি তোমাদের একটা ছন্দ বরাবর, ছন্দের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো। ধরো পঞ্চগড়ে একটা ব্যক্তি আছে, পঞ্চগড়ে একটা ব্যক্তি, সে হচ্ছে ঘরের কোনায় কয়েকটা গাছ লাগাইছে। সেই খুশিতে সে কি করছে, অনেক গাছ লাগাইছে, সে গাছ বড় হয়ে গেছে, বুঝতে পারছো। সে কি করবে, ছাদের উপরে যাবে, ছাদের উপরে যায় সুন্দর মতো সেই খুশিতে গান বাজাবে, ঠিক আছে। তো এইটার একটা কনসেপ্ট নিয়ে আমরা একটা হচ্ছে একটা ছন্দ পড়বো, ঠিক আছে। দেখো যদি বলি পঞ্চগড়ে 55 নামে একরোখা একটা ব্যক্তি আছিল, বুঝছো। পঞ্চগড়ে 55 নামে একরোখা একটা ব্যক্তি ছিল, তার ঘর ছিল চৌচালা। কেমন ঘর, চৌচালা ঘরের, বুঝছো, চতুষ্কোণে চারদিকে কোণ আছে, একটা কোণার মধ্যে সেই ত্রিশূল দিয়ে মাটি খুঁজছে। ত্রিশূল তো চিনো, ওই যে হিন্দুদের ত্রিশূল, সেই ত্রিশূল দিয়ে মাটি করে সে করছে 10 হাতে লম্বা, 10 হাত লম্বা একটা হচ্ছে কি শতমল্লিক গাছ রোপণ করছে। শতমল্লিক গাছ তো চিনোই, আশা করি অনেকেই জানো। 10 হাতে লম্বা শতমল্লিক গাছ রোপণ করছে। এত বড় পরে সে এত খুশি হয়েছে, ঠিক আছে। সেই খুশিতে সে দোতলা বাড়ি, তার একটা দোতলা বাড়ি ছিল বললাম, সেই দোতলা বাড়ির ছাদে গিয়া সে দোলনায় বৈশা বৈশা, কেমন খুশি, এত খুশি সে দোলনায় বৈশা তেপায়া টেবিলে, 3 পায়ের টেবিল আছে না, তেপায়া টেবিল, এরকম 3 পায়ের টেবিল থাকে, সেই তেপায়া টেবিলে পা রেখে 4 হাতি দিয়ে, তার হাত পা আছে সব কিছু দিয়ে এমন খোলা, 4 হাত দিয়ে সে একতারা দোতারা বাজানো শুরু করছে। এই যে একটা কাহিনী ঘটলো, তার 10 গজি দূরে, 7 নারীতে আসক্ত একটা বন্ধু ছিল। সে বন্ধু ভাবলো এত বড় একটা কাহিনী হয়ে গেছে, এটা যদি আমরা A4 অ্যাডমিশন চ্যানেলে না দিই তাহলে কেমন হবে বলো। এই যে তারা কি করলো, A4 অ্যাডমিশন চ্যানেলের জন্য কি করলো, সুন্দর মতো এই যে কাহিনীটা পাঠিয়ে দিল। কাহিনী কিন্তু ক্লিয়ার ভাই। পঞ্চগড়ে 55 নামে এক ব্যক্তি, একরোখা ব্যক্তি ছিল, তিনি চৌচালা ঘরে থাকতো, চতুষ্কোণে একটা কি করছে ত্রিশূল দিয়ে কি করছে 10 হাতি লম্বার শতমল্লিক গাছ বুনছে। এই গাছ বোনার ফলে সে এত খুশি হয়েছে, দোতলা ছাদে গেছে, দোতলা ছাদে যায় কি করছে দোলনায় বসে তেপায়া টেবিলে 4 হাতে দিয়ে কি করতেছে একটা দোতলা বাজানো শুরু করছে, ঠিক আছে। এই যে এটা দেখছে কি দূর থেকে 10 গজি দূরে কি করছে দাঁড়িয়ে ছিল এক গুয়ে 7 নারীতে আসক্ত দশানন। নিপাতনে সিদ্ধ
বহুব্রী সমাস, নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস আরো সহজ। কিভাবে মনে রাখবা? একটা ছন্দ, খালি কি হবে? ছন্দ ভাই, ঠিক আছে? ছন্দ কি হবে? দেখো ছন্দটা হচ্ছে কি, একটা মূর্খ ব্যক্তি ছিল, সে মূর্খ কেমনে? পণ্ডিত মূর্খ, হ্যাঁ বেশি বুঝতো, ঠিক আছে? একজন পণ্ডিত মূর্খ দ্বীপের অন্তরীপে জীবনামৃত খুঁজতে গেছে। আরে ভাই মানুষ তো মরেই যায়, জীবনামৃত খুঁজে পাওয়া যাবে? এটা খুঁজতে যায় সে কি করছে? নিজে গিয়া নরপশুরাতে জীবন দিছে। কি হবে? দ্বীপ, অন্তরীপ, নরপশু, পণ্ডিত মূর্খ, জীবনামৃত। সুন্দর মতো মনে রাখবা। একটা হচ্ছে পণ্ডিত মূর্খ, এটা দ্বীপের অন্তরীপে গেছিল জীবনামৃত খুঁজতে। দ্বীপের অন্তরীপে মানে ধরো আরো ভিতরে গেছিল, দ্বীপের অন্তরীপে যায় কি করছে? জীবনামৃত খুঁজতে যায়, তার নিজের জীবনটা দিয়ে দিছে। বুঝতে পারছো? এই জন্য আমরা কি বলি? পণ্ডিত মূর্খ। এরপর হচ্ছে প্রাতি সমাস। এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে মোটামুটি ভালোই। যদি মনে করবা, দেখো বলছি ব্যাস বাক্যের প্রথমে প্র, পরা, পরি, অনু এগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি এর কি সমাস? সেটা হচ্ছে কি প্রাতি সমাস। তো আমরা আরো সহজে মনে রাখতে পারি যদি এইভাবে মনে রাখো, যে এই পরীক্ষা বারবার আসে এই জন্য বললাম। দেখো, প্রতিদিন প্রভাতে পরিভ্রমণকালে প্রবন্ধ থেকে প্রবোধ প্রবচন অনুতাপের মাধ্যমে জীবনে প্রগতি করা সম্ভব। প্রতিদিন সকালবেলা পরিভ্রমণ করতে মানে ঘুরতে গেলে তুমি যদি প্রবন্ধ থেকে, প্রবন্ধ তো বড়ই, প্রবন্ধ দেখো যেমন মোতাহার হোসেনের প্রবন্ধগুলো কিন্তু অনেক ভালো ভালো প্রবন্ধ লেখে। এই প্রবন্ধ থেকে প্রবোধ প্রবচন অনুতাপ এগুলো থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে তুমি কি করতে পারবা? জীবনে প্রগতি করতে পারবা। এবার হচ্ছে নিত্য সমাস। এই সমাস কিন্তু অনেকবার পরীক্ষা আসে। একটা ছন্দ দেব, আশা করি ক্লিয়ার। এই দেখো, এ হচ্ছে কি আমাদের গ্রামান্তর, গৃহান্তর, দেশান্তর, 92, কালছাপ, দর্শন মাত্র, আমরা। এখন দেখো জানলাম যে তৈয়ব নামে এক কাপুরুষ, ধরো তৈয়ব নামে এক কাপুরুষ 92টা কালছাপ দেখছে। কালছাপ যেহেতু কাপুরুষ, সে কালছাপ দেখলে কি অবশ্যই ভয় পাবে। এই যে কৃষ্ণ সর্প কালছাপ, তো কালা কালছাপ, ঠিক আছে? দেখার পরে সে ভয়ে আতঙ্কে হইয়া দর্শন মাত্রই যখনই সে দেখছে, সে গৃহান্তর, গড় থেকে বেড়াইছে, ভয়ে গ্রাম থেকে বেড়াইছে, পরে দেশ থেকেও পলাই গেছে। পরে এক যুগ পরে যুগান্তর পার হয়ে, কালান্তর পার হয়ে লোকান্তরে ফিরে যায় সে। লোকান্তরে মানে কি? শেষ পর্যন্ত মরেই গেল, ঠিক আছে? সেই ভয়ে যুগান্তর কালান্তর সব পার করতে করতে শেষ পর্যন্ত সে মরে গেল। এইভাবে মনে রাখবা যে তৈয়ব নামে এক কাপুরুষ 92টা, এই যে এটা মনে রাখো, এটাও কিন্তু আমাদের নিত্য সমাস। তৈয়ব নামে এক কাপুরুষ 92টা কালছাপ দর্শন, মানে কি কৃষ্ণ সর্প কালছাপ দর্শন মাত্রই জ্ঞান্তর হয়ে, দেশান্তর হয়ে, গ্রামান্তর হয়ে, যুগান্তর এক যুগ পরে, এটা হচ্ছে কালান্তর পরে ফিরাইছে, যুগ কাল পরে ফিরাইছে, সে লোকান্তরে চলে গেছে। বুঝতে পারছো? এবার যে শুভ সমাস দরকার নাই, এগুলা এটা ওদেই। তো আজকের জন্য এই পর্যন্তই থাক ভাইয়া। অনেক কষ্ট হচ্ছে ভিডিও বানাইলাম, আমি নিজে অসুস্থ ছিলাম, এরপরেও ভিডিও বানাইলাম তোমাদের জন্য। যাই হোক, অনেক কথা বলছি, অনেক হচ্ছে ফানি কথাবার্তা বলছি, তো সিরিয়াসলি নিও না, অনেকেই হচ্ছে হয়তো অফেন্ড হইতে পারো, বাট একটু মজার ছলে বানানোর চেষ্টা করলাম তোমাদের। তো এইটাই হচ্ছে বিষয়। আর যদি তোমরা কোনো কিছু জানতে চাও যে এই বিষয়ে ভাই এরকম ভিডিও চাচ্ছি বা এরকম ভিডিও চাচ্ছি, অবশ্যই আমাকে হচ্ছে কি বলো, কমেন্টে বলো। অবশ্যই আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কালকে সকালে আবার ভার্সিটি, হয়তো অনেকেই বিশ্বাস করবে না, রাত 3টা বাজে আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি, দেখো 3টা 7 বাজে। অনেকে হয়তো বিশ্বাস করবে না যে ভাই এগুলো তো মিথ্যা বলতেছেন। গুগলের টাইম দেখি, দাও দেখো টাইম নাও, দেখো টাইম দেখো কয়টা বাজে, সেটা হচ্ছে 3টা 7 বাজে সকালে ভার্সিটি। এটাই হচ্ছে লাইফ। যাই হোক, লাইফ প্যারাইন চিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই হচ্ছে সবার জন্য দোয়া করি।